আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নচিকেতার সেই চোখে জল আনা গান গাওয়ার আর দরকার নেই। অন্তত বাঁচবোর ঠিকানা পেলে প্রবীণেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে তাই বলবেন। ষাটোর্ধ্বদের নিজের বাড়িতে রেখেই নতুন করে বাঁচার আনন্দ দেয় বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন। পাওয়ার ইন বেঙ্গলে শুধুমাত্র কি শিল্পের কথা না, বাংলায় এমন অনেক কর্মকাণ্ড হয় যা শুধুমাত্র প্রফেশনের ক্ষেত্রে বার্তা দেয় তাই নয়, সামাজিক বার্তাও কিন্তু তারা দিতে থাকেন। তেমনই একটি সংস্থা বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন, যারা শুধুমাত্র নিজেদের কাজের মধ্য দিয়ে নিজেদের প্রফেশনকে মজবুত করেছেন ভিত্তি তা কিন্তু নয়, তারা সামাজিক কাজ করেন। সমাজের এমন মানুষ যাদের পাশে দাঁড়ানোর মতো মানুষ নেই, তাদের পাশে দাঁড়ান। আর এই জায়গা থেকেই তারা শুরু করেছেন এমপ্লয়মেন্টের দিশা দেখাতে। বাংলার যারা ছেলেমেয়েরা রয়েছেন তারা হয়তো শুধুমাত্র প্রফেশনালি নিজেদের জায়গায় কেরিয়ার করতে চাইছেন তা নয়, তারা কিন্তু সামাজিক কিছু কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে চাইছেন, মানবিক দিকটা দেখতে চাইছেন। তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ। এই ফাউন্ডেশন কেমন ভাবে কাজ করে, তাদের কর্মোদ্যোগ কিরকম, আর সেই কর্মোদ্যোগে সামিল হতে কি ধরনের প্রশিক্ষণ দরকার, কি ধরনের পড়াশোনা দরকার এবং কিভাবে তারা এমপ্লয়মেন্ট দেন, সেই বিষয়ে জানবো আজকে পাওয়ার ইন বেঙ্গলের এপিসোডে। তো চলুন দেখে নিই। যে মানুষটির উদ্যোগে আজকে এই ধরনের একটি কর্মকাণ্ডের আমরা সাক্ষী হতে পারছি এবং আপনাদের সামনে পাওয়ার ইন বেঙ্গলে আমরা সেই বিষয়বস্তুকে তুলে ধরতে চাইছি, চলুন আলাপ করে নিই সেই মানুষটির সাথে। ডক্টর ধীরেশ কুমার চৌধুরী, নমস্কার। এবং ডক্টর চৌধুরীর সাথে আজকে আমরা কথা বলবো, জানবো বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন কিভাবে কাজ করে, যেখানে বয়স্ক মানুষদের নিয়ে অনেক সময় দেখা যায় ভাবতে মানুষ ভুলে যাচ্ছে, তারা অনেকাংশে ব্রাত্য হয়ে যাচ্ছেন। যাদের হাত ধরে আমরা বড় হয়েছি তাদের অনেক সময় আমরা দেখেছি ব্রাত্য হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তাদের জন্য ভাবনা রাখা, তাদের পাশে মানবিকভাবে দাঁড়ানো এবং তাদের জন্য বিভিন্ন বিষয়বস্তুর দিকে নজর রাখা, এ বিষয়ে কিভাবে কাজ করে বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন। আসলে এই ভাবার পিছনে যেটা হচ্ছে যে আমি যখন ডাক্তারি পাশ করে বেরোনোর পরে তখন আমি এই এলাকার প্রচুর বয়স্ক মানুষের হাউস ফিজিশিয়ান সেইভাবেই কাজ শুরু করি। তাছাড়া আমার ধরুন হসপিটালে ছিলাম বা ওগুলো ছিলাম, সেগুলোর ব্যতি রেখে এলাকার প্রচুর বয়স্ক মানুষ আমাকে তাদের প্রয়োজনে রাতে বেরোতে ডাকতেন বা এমনিতেও চেক আপে যেতে হতো। তো সেই যেতে যেতে তখন একটা মনে হলো যে দেখুন, শুধুমাত্র একজন চিকিৎসক যদি যায়, সেক্ষেত্রে একজন চিকিৎসক অনেক সময় অনেক এমার্জেন্সি হোক বা অনেক কিছু সিচুয়েশনে আমরা দেখে তারপরে শুধু প্রেসক্রিপশন বা নিদান করা ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তখন একটা লিমিটেশন যেটা আসে সেটা হচ্ছে বেশিরভাগ কেসে বুঝতে পারছি হয়তো যে যদি ইনফ্রাস্ট্রাকচার থাকতো, যদি ব্যবস্থাপনা করা যায়, তাহলে হয়তো বাড়িতেই ওনাকে রেখে আমরা চিকিৎসাটা করতে পারি। কিন্তু যেহেতু একক মানুষ, তাই সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকার ফলে তখন মেজরিটি কেস কিন্তু হসপিটালে পাঠানোর প্রয়োজন পড়ছিল। তো তখনই সে মাথায় এলো যদি এরকম কোনো একটা ব্যবস্থাপনা করা যায় যেখানে একজন চিকিৎসক এনাফ তো নয়, একটা টিম ওয়ার্ক কোলাবোরেটিভলি একটা কাজ করে সেই মানুষটিকে যদি আমরা পরিষেবা দিতে পারি, বিশেষ করে বয়স্ক মানুষকে, তাহলে কেমন হয়। এবং সেই থেকেই কিন্তু সেই ভাবনা থেকেই
আমাদের এই বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশনের তৈরি। এবং বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন প্রথমে বাঁচবো হিলিং টাচ নাম নিয়ে শুরু হয়, যেটা 2007 সালে, এবং এটা বাঁচবো বলে একটি এনজিওর ইউনিট হিসেবে কাজ করতো, আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন। তারপরে গত 2024-এ আমরা এটাকে সেকশন 8 কোম্পানির আন্ডারে আলাদা এনটিটিতে রেজিস্টার্ড করি। এবং বর্তমানে আমাদের 2007 থেকে প্রায় 1800-র কাছাকাছি মেম্বার এনরোলমেন্ট হয়েছে আমাদের বয়স্ক প্রবীণ মানুষ। এবং আমরা বর্তমানে দুটো জায়গাতেই এখনও কাজ করছি, একটা হচ্ছে সাউথ কলকাতা, এন্টায়ার সাউথ কলকাতা, এবং আমরা গত বছরেই আমরা শুরু করেছি সল্টলেক এবং নিউ টাউন ইউনিট, যেটা বাগুইহাটি ওই জায়গাগুলোতেও কিন্তু আমাদের অ্যাড্রেস হচ্ছে। আমরা গর্বের সাথে বলি উই আর দ্য পায়োনিয়ার ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়া, যেটা আমরা জেরিয়াট্রিক হোম বেসড হেলথ কেয়ার সাপোর্ট শুরু করেছি যখন কেউ ছিল না। ফলে আমরাই আমাদের রোল মডেল, আমরা নিজেরাই নিজেদের কীভাবে পরিষেবা দেবো সেগুলো প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু আমরাই তৈরি করেছি। যে যখন আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্সও ছিল না, আমরা অ্যাম্বুলেন্সের জন্য অন্যের কাছে অন্য থেকে হায়ার করতাম। তো তখন এমনও হয়েছে যে ধরুন কাছাকাছি কোনো এমার্জেন্সি কল, তো এমনও হয়েছে সাইকেলে আমাদের নিয়ে রাতে যিনি থাকতেন তার সাথে পিছনে করে চলে গেছি, পৌঁছেছি আগে, তারপরে তো অন্য ব্যবস্থাপনা। এক্ষেত্রে আপনাদের থেকে পরিষেবা পেতে গেলে আপনাদের মেম্বারশিপের পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, সেটা একটু জানবো। আমাদের মেম্বারশিপে মানে হচ্ছে যে কোনো প্রবীণ মানুষ, আমাদের ভারতবর্ষে তো প্রবীণ বলতে 60 বোঝায়, তাহলে 60-এর ঊর্ধ্বে যে কোনো প্রবীণ মানুষ আমাদের মেম্বারশিপ নিতে পারেন। এবং সেক্ষেত্রে আমাদের এখন যে ক্যাটেগরি, কিছু স্পেসিফিক ক্যাটেগরি আছে, যেমন আমরা একটাকে বলি ডায়মন্ড মেম্বারশিপ, একটাকে বলি গোল্ডেন মেম্বারশিপ, একটা হাই ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে শর্ট টার্ম, আর একটা হচ্ছে কেয়ার 360। এইগুলো হচ্ছে তাদের রিকোয়ারমেন্টের উপর, অ্যাজ পার দেয়ার নিডস। যেমন ধরুন যাদের একটু ফ্রিকোয়েন্টলি প্রতি মাসে ডাক্তার চেক আপ হলে ভালো, তাদের হচ্ছে ডায়মন্ড, প্রতি 2 মাস অন্তর হচ্ছে গোল্ডেন। আবার যাদের ধরুন খুব অনেকটাই একটু ক্রিটিক্যাল, যাদের হয়তো খুব ফ্রিকোয়েন্ট বেসিসে ডাক্তার দেখাতে হবে, সপ্তাহে একবার দেখলে ভালো, তাদের হচ্ছে হাই ডিপেন্ডেন্সি। যাদের হয়তো একটু কম সময়ের জন্য ওরা নিচ্ছেন বিভিন্ন কারণবশত, মূলত প্যালিয়েটিভ, সেক্ষেত্রে 3 মাসে শর্ট টার্ম। আর যারা মেডিকো সোশ্যাল সাপোর্টটা নিতে চাইছেন, নট অনলি মেডিকেল সাপোর্ট, তার সঙ্গে সঙ্গে যে সামাজিক যে সাপোর্ট যেটাকে বোঝায়, যেমন ধরুন কোনো বয়স্ক মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া, চেম্বারে নিয়ে যাওয়া, বা কাউকে ডাক্তার দেখানো, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, ব্যাংকে পেনশন তোলা, ইভেন গ্রসারি, কোথাও সিনেমায় নিয়ে গেলেন, এই কাজগুলো করার জন্য মানে আমরা একটা বলতে পারেন যে কম্প্রিহেন্সিভ কেয়ার, নট অনলি হেলথ, হেলথ ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য আদার কেয়ার অলসো। এবং সেখানে যদি কোলাবোরেটিভ না হয়, তাহলে শুধুমাত্র হেলথ অ্যাসপেক্টটাকে অ্যাড্রেস করলে কিন্তু একজন বয়স্ক মানুষকে সে অর্থে সার্বিক যে ভালো রাখা সেটাও সম্ভব না। তার মেন্টাল প্লেজার সেটাও ভেরি ইম্পর্টেন্ট। এবং তার যদি সোশ্যাল সাপোর্টে তিনি অ্যানশিয়াস হন, তাহলে তাকে যদি সেই সাপোর্টটা না দেওয়া যায়, পরে আমরা বুঝেছি যে সেটাও কিন্তু তার একটা হেলথের প্যারামিটারকে ডিস্টার্ব করার একটা কারণ। সেই জন্য আমরা ওটাকেও অ্যাড্রেস করছি। অসুস্থ হলে ডাক্তার, হাসপাতাল, এসব ব্যবস্থাই তো শুধু ভালোভাবে বাঁচার শর্ত নয়। মনের খোরাক না পেলে কিভাবে কাটবে একাকিত্বের বেদনা? Happy birthday to you. Happy birthday, Mom. Happy birthday. আপনাদের সংস্থা মানসিক স্বাস্থ্যের দিকে ভালো রাখার জন্য বা প্রবীণদের একাকিত্ব যদি বলি কাটিয়ে তোলার জন্য কি ধরনের স্টেপ নেয়, মানে এটা খুব ভালো বলেছেন। বিকজ আমি জেরিয়াট্রিশিয়ান হিসাবে সবসময় ওই পয়েন্টটাকে বিশেষভাবে জোর দিই। বিকজ ফিজিক্যাল হেলথ নিয়ে আমরা খুবই সবাই চিন্তিত, সবাই ওয়ারিড, কিন্তু মেন্টাল হেলথটা নিয়ে আমরা খুব একটা সেরকম ওয়ারিড নয়। অথচ এটা কিন্তু ভীষণভাবে একে অপরের সঙ্গে সম্পৃক্ত। তো সেক্ষেত্রে মেন্টাল প্রেজারের জন্য আমরা যেমন প্রত্যেক বছরে আমরা বয়স্কদের জন্য ট্যুরের ব্যবস্থা করি। যেমন এই লাস্ট ট্যুরটা আমাদের করা হয়েছে মধুপুরে, 72 জনের টোটাল এন্টার টিম নিয়ে গেছেন। এবং আপনি বিশ্বাস করুন, যিনি গেছেন হায়েস্ট হচ্ছেন 88, 89। অনেকে মানে সত্যি অর্থে সে অর্থে হাঁটতে কষ্ট, কিন্তু আমরা কেয়ার ম্যানেজার থেকে, সিস্টার থেকে, ইভেন অক্সিজেন কনসেন্ট্রেটর, নেবুলাইজার, যা কিছু মিনিমাম সম্ভব মানে সেই সমস্ত পরিষেবা নিয়ে গেছে এবং খুব ভালো জায়গায় রেখেছিলাম এবং ওনারা খুব এনজয় করেছেন। তো এই জায়গাটা, এই যে এনজয়মেন্ট,
এটা কিন্তু ওনাদের দিলে আমরা দেখেছি পরবর্তীকালে এর এফেক্ট অনেক দিন থেকে যায়, এবং যারা গেছেন তারা আবার প্রশ্ন করেন কবে নিয়ে যাবেন। এই আমরা রিসেন্ট দোল উৎসব করলাম সুন্দরবনে, আমাদের একটা স্কুল আছে, সেইখানে আমরা প্রথম বসন্ত উৎসব করলাম, যেখানে একদম শান্তিনিকেতনের স্টাইলে আমাদের বয়স্করা, বাচ্চারা, তাদের আপনার সকালে প্রভাত ফেরি হলো, বিকেলে তারপরে বয়স্কদের গান বাজনা হলো, বিকেলে লোকাল যাত্রা দলের যাত্রা পালা হলো, মানে একটা অন্য ধরনের এনজয়মেন্ট একদম। ওনারা ওই মানে এই যে নবীন প্রবীণের সমন্বয়ে ওনারা অন্যরকমের একটা ফিল করলেন, এবং আপনারা শুনলে খুশি হবেন যে বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী বর্ষিয়ান শকুন্তলা বড়ুয়া, উনি আমাদের সদস্যও বটে, উনিও গেছিলেন আমাদের সাথে। মানে একটা অন্যরকমের একটা পরিবেশ এই কিছু বসন্ত উৎসব। তো এইভাবে আর কি। তাছাড়া বছরে বিভিন্ন সময় ধরুন বিজয়ার পরে বিজয়া সম্মেলনী, তারপরে পয়লা বৈশাখের সময় ওই সময় আমরা প্রোগ্রাম করি। তাছাড়া ছোট এবং আমাদের আরেকটা জিনিস হয়, আমরা বয়স্কদের না ওই জন্মদিনে আমরা একটা উইশ তো এখান থেকে হয় আলাদা, আমাদের একটা ওই স্বয়ংসম্পূর্ণ বলে একটা ইউনিট আছে, তাদের হাতের কাজ দিয়ে কার্ড দিয়ে তাদেরকে উইশ করা। এবং অনেক বয়স্ক মানুষ নিজেদের জন্মদিন ভুলেই গেছেন, তারা যখন এরকম এই জিনিসটা পান, তাদের মুখের অভিব্যক্তি, তাদের যে বহিঃপ্রকাশে আপনাকে বোঝানো খুব মুশকিল, মানে না দেখলে বোঝা যাবে না যে কি প্লেজার ফিল করেন। তো এইভাবে আমরা চেষ্টা করি মেন্টালিও তাদেরকে আগে ভালো রাখা। সেবার শপথ নিয়ে যারা প্রবেশ করেন পেশার জগতে, সেই ডাক্তার, নার্সরা তো আছেনই, সেই সঙ্গে প্রশিক্ষণ নিয়ে বাঁচবর কর্মযজ্ঞে সামিল হওয়ারও সুযোগ রয়েছে। পাওয়ার ইন বেঙ্গলে যেমনটা মোটো থাকে, তারা কথা বলে বা বলা যেতে পারে আমরা কথা বলি এমপ্লয়মেন্ট নিয়ে। তাহলে এমপ্লয়মেন্টের যখন বিষয় আসে, তাহলে জেনে নেব ডক্টর চৌধুরীর কাছ থেকে, বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন যখন এমপ্লয়মেন্টের দিকটা দেখে, তখন সেক্ষেত্রে কি ধরনের কোয়ালিফিকেশন বা কি ধরনের যোগ্যতা আপনারা বাছাই করেন? আমাদের যেহেতু বয়স্কদের নিয়ে কাজ এবং হেলথ কেয়ার সেক্টর, ফলে আমাদের প্রথম তো ক্রাইটেরিয়া থাকে যে হেলথ কেয়ারের উপরে বিশেষত নার্সিং বা আপনার রিলেটেড সেই বিষয়ে কোনো তার টেকনিক্যাল কোনো কোর্স করা আছে কি না, সেটা তো প্রথম ক্রাইটেরিয়া। এবং সেকেন্ড ক্রাইটেরিয়াটা আমাদের হচ্ছে যে যেহেতু ওল্ড এজ কেয়ারের উপরে মেইনলি আমাদের কনসেন্ট্রেশন, ফলে ওল্ড এজ কেয়ারটা একটা টোটালি অন্য রকমের কাজ। সেখানে শুধুমাত্র টেকনিক্যাল পার্ট জানলে হবে না, হাউ টু ডিল উইথ ওল্ড এজ সেটা একটা বড় ব্যাপার। সেখানে সাইকোলজিক্যাল, মেন্টাল সমস্ত অ্যাসপেক্টই ইম্পর্টেন্ট। মানে একজন বয়স্ক মানুষের সঙ্গে বিহেভিয়ারিয়াল সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং কিছু কিছু স্পেশালাইজ যে ওল্ড এজ পেশেন্ট আছেন, যেমন ধরুন ডিমেনশিয়া, পার্কিনসন, এদের সঙ্গে ট্রিট করা বা এদের সঙ্গে ম্যানেজ করা সেটাও কিন্তু একটা টেকনিক। ফলে সেই জায়গাগুলোতে যারা ট্রেন থাকেন আমরা তাদেরকেই নেওয়ার চেষ্টা করি। ফলে একটা হচ্ছে যে যদি আমরা বাইরে থেকে হায়ার করি তাহলে এগুলো, আর দু নম্বর হচ্ছে আমাদের আগের কথা প্রসঙ্গেই বলছিলাম যে আমাদের নিজস্ব ট্রেনিং আছে, সেখানে আমরা এগুলো কিন্তু ওরিয়েন্টেড করিয়ে দেওয়া হয়। ফলে আমরা তাদের যখন অ্যাবজর্ব করি ওরা তো অলরেডি মোটামুটি জানে। ফলে এই দুটো ক্রাইটেরিয়া আমাদের কাছে। এবং একটা এই নার্সিংয়ের ট্রেনিংয়ে তো মিনিমাম 12 পাস তো লাগেই, সেটা তো একটা আছেই। এই হচ্ছে মোটামুটি ক্রাইটেরিয়া। আর এমনি ব্যাক অফিসের জন্য আপনারা যেটা হায়ার করেন যখন, তখন সেক্ষেত্রে কি ধরনের? ব্যাক অফিসে মোটামুটি ধরুন বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন ধরুন রিসেপশন বা হেল্প ডেস্ক, মেইনলি হেল্প ডেস্ক। সেখানেও কিন্তু হেল্প ডেস্কে যদি তাদের এ ধরনের কোনো কাজ থাকে, এবং দু নম্বর হচ্ছে যে তাদের কমিউনিকেশন স্কিলটা, সেটা কিন্তু আমাদের কাছে খুব ম্যাটার করে। কারণ কমিউনিকেশন স্কিলে যেটা মেইনলি হচ্ছে সফট স্পোকেন কিনা, শোনার ধৈর্য আছে কিনা, পেশেন্স, বিরক্তি তাড়াতাড়ি হন কিনা বা না, সেই না হওয়াটা কাম্য। কারণ এখানে যেহেতু বয়স্কদের সাথে তারা হয়তো এক কথা দুবার তিনবার বলছেন, রিপিট করছেন, হয়তো বুঝতে পারছেন না, মানে সেখানে যদি ধৈর্য হারায় তারাই কিন্তু ওখানেই গেল। ফলে ওই ধরনের একটা আমরা চাই যে ওই ধরনের ট্রেন লোকজন বা ওরিয়েন্টেড লোকজন। এবং আমরা একটা করছি, যারাই আমাদের এখানে কাজ করেন তাদের কোনো না কোনোভাবে ওল্ড এজ কেয়ারের কোনো ট্রেনিং কিন্তু আমরা তাদেরকে করিয়ে দিই। মানে হয়তো নিয়ে নিলাম, কিন্তু নেওয়ার পরে কিন্তু আমরা তাদেরকে ট্রেনিংটা দিয়ে দিই, কারণ যাতে এই ওরিয়েন্টেশনটা হয়। আপনি নিজে একজন ডক্টর,
সেক্ষেত্রে যেমনটা আপনারা যেভাবে কাজ করেন তাতে এমার্জেন্সিও সার্ভিসও আপনারা প্রোভাইড করেন, সেহেতু রাত বিরেতে দিন নেই রাত নেই, যখন মানুষের প্রয়োজন পড়ে আপনাদের ফোন করে এমার্জেন্সি কলেও ডাকা হয়। তো সেক্ষেত্রে চিকিৎসকদের একটা বড় ভূমিকা থাকে। তো আপনি নিজে একজন চিকিৎসক, কিন্তু বাকি অন্যান্য চিকিৎসকদের কতটা সাপোর্ট পান? ভীষণভাবেই সাপোর্ট পাই, কারণ এই চিকিৎসকদের সাপোর্ট না পেলে আমি আজকে এটা করে উঠতে পারতাম না। হ্যাঁ, তো আমার যে ডেডিকেটেড টিম আছে না, তারাও ওই কোনো না কোনোভাবে জেরিয়াট্রিক্সে ট্রেন অ্যান্ড ওরিয়েন্টেড। হ্যাঁ, জেরিয়াট্রিক্স তো আপনারা জানেন যে চিকিৎসা বিজ্ঞানের যে শাখাটা বয়স্কদের চিকিৎসা নিয়ে যে আলাদা স্পেশালাইজড। এবং শুধু তাই নয়, তারা নিজেদের মতো করে এই অর্গানাইজেশনটাকে নিজেদের অর্গানাইজেশন ভাবে, কখনোই ভাবে না যে এটা কোনো একটা অর্গানাইজেশনের আন্ডার কেয়ারে ওনারা আছেন। এইটা আমার খুব বড় পাওনা। আর 2 নম্বর হচ্ছে, ফরচুনেটলি আমরা ব্যক্তিগতভাবে এবং সংগঠনগতভাবে অনেকগুলো চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত। তার মধ্যে একটা হচ্ছে জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া, যারা বয়স্কদের এই চিকিৎসকদের সংগঠন সর্বভারতীয়, তার ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার এবং পুরো ইস্টার্ন জোনাল, তাদের সঙ্গে আমরা কোলাবোরেশনে, এবং আমরা ইনস্টিটিউশনাল পার্টনার জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া। 2 নম্বর হচ্ছে প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার্স বলে একটা চিকিৎসকদের 5000 চিকিৎসকদের সংগঠন, তাদের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, আমিও সেখানে অনেক আছি খুব ভালোভাবেই। 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, এই সমস্ত সংগঠনের সাথে আমরা কিন্তু জড়িতভাবে, অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফলে ওনারা কিন্তু আমাদের যে কোনো ইনিশিয়েটিভে ওনাদের যতটা সাপোর্ট করা যায়, চিকিৎসক দেওয়া শুধু নয়, বাদবাকি গাইডেন্স, অ্যাডভোকেসি সবটাই কিন্তু ওনারা আমাদেরকে দেন। কারণ ওনারা আমাদেরকে অন্য চোখে দেখেন, একটা অন্য সম্মানের চোখে দেখেন, যেহেতু আমরা অনেক দিন ধরে এই ফিল্ডটাতে কাজ করছি। ফরচুনেটলি আমাদের সাথে এই মুহূর্তেই রয়েছেন ডক্টর অর্ক দাস। আমি ওকে একটু ডেকে নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, প্লিজ ওয়েলকাম। হ্যাঁ, ডক্টর অর্ক, অর্ক। তো ও এখন ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে ডিএম করছে, ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিনে। ও আমাদের টিমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রচুর মেম্বারকে ওর গাইডেন্সে রয়েছে, এবং একটা এমার্জেন্সি কলও এসছে, ইনফ্যাক্ট ও যাবে এক্ষুনি। তো আমি মনে হয় ওর থেকে শুনে নেওয়াটাই বেটার। একদম একদম। তো এই যে মানুষগুলির সাথে আপনারা প্রতিদিন ডিল করেন, আর সেক্ষেত্রে বিভিন্ন শারীরিক ইস্যু তো থাকে, সেক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে যেভাবে চিকিৎসা আপনারা করেন সেটা তো করেনই, মানবিক দিক থেকে দেখতে গেলে আর তাদের সাথে কাজ করতে গেলে কেমন লাগে, কি অনুভূতি থাকে? অবশ্যই এটা একটা টোটালি খুব ভালো অনুভূতি। কেননা আপনি যে মানবিক দিক বললেন, আমাদের ডাক্তারদের হিপোক্রেটস ওঠের সাথে সাথেই 3-4টা প্রিন্সিপালস থাকে, যেমন তার ভিতরে সবার থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে সহানুভূতি। যেহেতু এই মেইন পেশেন্টসগুলোর ভিতর বেশিরভাগ সময় দেখা যায় অ্যালজাইমার্স কিংবা পার্কিনসনের মতো অসুবিধাগুলো আছে, তো তারা কিছু সময় রিপিট করেন কথা, সেই জন্য তাদের প্রবলেমটা ভালো করে শুনতে লাগে। এবং পার্টিকুলারলি যারা খুব কম এক্সপ্রেস করতে পারেন, এই বয়স্ক পেশেন্টসরা, যখন তারা ঠিক হন, মানুষ এবং ডাক্তার দুটো হিসাবেই নিজেরও খুব ভালো লাগে যে ফাইনালি কাউকে ট্রিট করিয়ে ঠিক করা গেছে। একেবারে। আরেকটি বিষয় বলবো যে এই যে এমার্জেন্সি কল যখন থাকে তখন তো আমরা দেখেওছি, এবং আপনাদের সংস্থার একটা খুব গুডউইল আছে যে আপনারা এমার্জেন্সি মানে এমার্জেন্সি ওয়ার্ডটাকে শুধুমাত্র একটা ওয়ার্ড হিসেবে দেখেন না, এটাকে আপনারা ডেডিকেশনের সাথে দেখেন এবং খুব দ্রুত সেখানে পৌঁছন, এবং সেক্ষেত্রে কখনো কখনো সেটা 15 মিনিটস, উইদিন 15 মিনিটসেও হয়। তো সেক্ষেত্রে সেই কাজটা কতটা চ্যালেঞ্জিং থাকে? এইটার জন্য টোটাল ক্রেডিট গোস টু বাঁচবো টিম। ওরা এতটাই ওরিয়েন্টেড হয়, বাই দ্য টাইম দ্য ডক্টর ইজ রেডি, একটা পোর্শন হচ্ছে ডাক্তাররা রেডি, আর একটা পোর্শন হচ্ছে ইকুইপমেন্ট, সিস্টার্স, ডকুমেন্টেশন, সেগুলো রেডি থাকতে লাগে। তো সেই সবগুলো নিয়ে ব্যাক এন্ড টিমের থেকে আমরা খুব ভালো সাপোর্ট পাই, যে কারণে এত এফিসিয়েন্টলি আমরা দেখা যায় যে বাঁচবোর যা পেশেন্টরা আছে দে আর অলমোস্ট ইমিডিয়েটলি ট্রিটেড, অ্যান্ড পেশেন্ট ফিডব্যাকসও খুব ভালো থাকে। হ্যাঁ, একেবারে। এবার যে মানুষটার উদ্যোগে এত সামাজিক মানবিক কথা আমরা শুনলাম, বার্তা পেলাম, সেই মানুষটি অবসর সময় কিভাবে সময় কাটান সেই বিষয়ে জানবো। খুবই ভালো প্রশ্ন। অবসরে আমার কাটে হচ্ছে, আমি একটু লেখালেখি করি, আমি কবিতা লিখি। তো সেটা আমার ইতিমধ্যে 2টো বইও প্রকাশিত হয়েছে, কাব্য সংকলন। তার একটা হচ্ছে এটা, এই রিসেন্ট বলবো না, এটাই লাস্ট, ঋতমাঝারে। আর তার আগে একটা অনুভব বলে, বিরক্তি হয়তো বা দিনে দিনে আরও বাড়ত যদি না সেদিন
ওদের চোখের কোণে ধরা না পড়তো জল। হ্যাঁ, চোখের জল। সরল মনে একটা প্রশ্ন করেছিলাম শুধু সেদিন। পুজো তো এসে গেল, ছেলে এবার তবে পুজোয় কি পাঠালো? প্রশ্নটা শেষ করতে হয়নি আমায়, তার আগেই যেন সব বাঁধ ওদের ভেঙে গেল। সব মিথ্যে বলেছি বাবা তোমায় এতদিন। ও ফোন করে না সে তো প্রায় বছর গড়ালো। কি এসে যায় তাই বলো, পুজো কবে এলো আর কবে গেল। তবে একটা কথা তুমিও জেনো, কে বলেছে আমাদের বুক ভরা দুঃখ? আমরা দুজনে একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। হ্যাঁ, সেদিন বুঝেছি আমার কাছে যেটা একই কথার পুনরাবৃত্তি, আসলে যে সেটা আকাশের প্রায় কাছাকাছি থাকা ফ্ল্যাট নামক কারাগারে বন্দি দুটো ঝরা পাতার জীবন সায়ান্নের আবৃত্তি। আমরা ডাক্তারবাবু আপনাকে করজোড়ে নমস্কার জানাই আপনার এই ভাবনার জন্য। এমন ভাবনা থাকুক সমাজে, আপনার মতো মানুষ থাকুক যারা এত সুন্দরভাবে ভাবেন সমাজের জন্য, সেই সব মানুষগুলোর জন্য যাদের জন্য নিজের সন্তানরাও ভাবনা ছেড়ে দেয়। একটাই বার্তা আমি বলবো আপনাদের এর মাধ্যমে, যারা ভাবছেন কিছু করার নেই, অনেক কিছু করার আছে। আমরা তো সব জায়গায় রিচ করতে পারছি না, কতটুকুনি জায়গায়, ফলে রিচ করা এখনও আনএক্সপ্লোর জায়গাটাই বিশাল। তো আপনারা একটু যদি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে কেউ একজনও যদি উদ্বুদ্ধ হয়ে এরকম একটা ইনিশিয়েটিভ শুরু করেন, সেটা আপনাদেরও প্রাপ্তি, আমাদেরও প্রাপ্তি একেবারে। এবং দর্শকদের কাছে এই ডাক্তারবাবুর এই বার্তাটা সত্যি পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে নতুন প্রজন্ম তারাও একটু ভাবুক, যেখানে আপনারা এমপ্লয়মেন্ট নিজেদের জন্যও একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন, বাকিদের জন্যও পারবেন, এবং সেই মানুষগুলির জন্য অনেকটা উপকার হবে যারা আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে, নতুন প্রজন্মের মুখের দিকে তাকিয়ে আছে। আজ পাওয়ার ইন বেঙ্গল এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। ডক্টর চৌধুরীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, অনেক শুভকামনা জানাবো আগামী ভবিষ্যতে তার উদ্যোগে মুখে হাসি ফুটুক বহু মানুষের। আপনারা দেখতে থাকুন পাওয়ার ইন বেঙ্গল, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।